তান্ত্রিকের সেই শেষ শব্দ এখনো গ্রামবাসীদের কানে একটা ভয় হয়ে ছড়িয়ে পড়েছিল। রঙ্গিলাপুরে দুটো আত্মার ছায়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, একটার নাম তো রক্তিকা, আর দ্বিতীয় ভয়ানক আত্মাটা কে? দাদা, রক্তিকাই তো একাই 100 ছিল, তার মধ্যে আবার একটা আত্মা চলে এলো। আরে এই আত্মাটা তো রক্তিকার থেকেও বেশি ভয়ঙ্কর রে। ওই তো রক্তিকাকে তান্ত্রিক মহাশয়ের কাছে বন্দী ছিল, ওকে মুক্তি দিয়েছে। রাত্রির অন্ধকার চারদিকে ছড়িয়ে আছে। প্রশান্ত আর বাবলি রক্তিকার রহস্যের ব্যাপারে চুরি চুরি কথা বলছিল। সবার আগে আমাদের এই ব্যাপারে খোঁজ নিতে হবে যে এই অন্য আত্মাটা আসলে কে, যে রক্তিকাকে তান্ত্রিক মহাশয়ের কাছ থেকে সারা জীবনের মতো মুক্তি করেছে। দাদা, যদি আমরা রক্তিকার ইতিহাস জানার চেষ্টা করি তাহলে দ্বিতীয়টার ব্যাপারে নিজেই জেনে যাব। এটুকু তো আমরা জানতে পেরেই গেছি যে রক্তিকা রাজা রুদ্রপ্রতাপ সিং এর থেকে প্রতিশোধ নিতে চায়। কিন্তু এই রাজা রুদ্র সিং কে আবার? এটা তো এখন লোকপাল আঙ্কেলই বলতে পারবে। প্রশান্ত আর বাবলি প্রধানের বাড়িতে গেল, যেখানে পুরনো ইতিহাসের ছায়া তাদের সাথে সাথেই ঘুরছে। আচ্ছা কাকু, আমি রাজা রুদ্রপ্রতাপ সিং এর ব্যাপারে জানতে চাই যে উনি আসলে কে ছিলেন, ওনার রক্তিকার সাথে ঠিক সম্পর্কটা কিরকম ছিল। এটা শুনে অভিলেখ পাল নিজের কাছে রাখা একটা পুরনো বই পড়তে শুরু করেন। অনেক খোঁজার পর উনি রাজা রুদ্র সিং এর নাম খুঁজে পান। হ্যাঁ বাবা, রাজা রুদ্রপ্রতাপ সিং রত্নাকর রাজবংশের 14 নম্বর রাজা ছিলেন। এনার রক্তিকার সাথে কি সম্পর্ক ছিল? এর জন্য তোমাকে রাজবংশের ওপরে যে গ্রন্থ লেখা রয়েছে সেই রত্নাকর গ্রন্থ পড়তে হবে, তো ওর মধ্যেই সবকিছু তথ্য তুমি অবশ্যই পাবে। প্রশান্ত আর বাবলি রত্নাকর সংগ্রহালয়ে যায়, যেখানে পুরনো বইয়ের সাথে সাথে একটা ভয়ঙ্কর ছায়াও লুকিয়ে আছে। তারা একটা পুরনো ধুলো লাগানো একটা বই খুঁজে পায়। এই দেখো, রাজা রুদ্র সিং এর ব্যাপারে লেখা রয়েছে এখানে। এই যে এটা ওনার ছবি, একবার দেখো। কি ভয়ানক ছিল না? এই দেখো, রক্তিকার ব্যাপারে লেখা আছে যে এই রাজকুমারী রক্তিকাকে খুব ভালোবাসতো, কিন্তু রাজকুমারী রক্তিকা অন্য কোনো রাজকুমারকে ভালোবাসতো। সে রক্তিকাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু রক্তিকা মানেইনি। হোলির দিন রক্তিকা নিজের প্রেমী রাজকুমারের সাথে হোলি খেলছিল, যেটা সে দেখতে পারল না। তখন সে রক্তিকাকে মারলো। তখন রক্তিকা গর্ভবতী ছিল। এর মানে তো এই দ্বিতীয় ভূতটা ওই বাচ্চাটাই, যে নিজের মাকে ওই বদমাইশ তান্ত্রিকের কাছ থেকে মুক্তি দিয়েছিল। হ্যাঁ হয়তো। আর এতে লেখা আছে যে মরার সময় রক্তিকা একটা অভিশাপ দিয়েছিল যে ও ফিরে আসবে আর সে হোলির দিন রাজা রুদ্র সিং এর রক্ত দিয়ে হোলি খেলবে। আচ্ছা, এই জন্যই রাজা রুদ্র সিং নিজের বাদশাহীতে হোলি খেলাটা বন্ধ করে দেয়, যে না রক্তিকা কখনো রং দেখবে আর না হোলির দিনে কখনো আসবে। আমাদেরকে রক্তিকাকে ন্যায় দেওয়াতেই হবে। কি করে পাইয়ে দেব বিচার? কার রক্ত দিয়ে ও হোলি খেলবে বলো তো? বাদশাহ রুদ্রপ্রতাপ সিং তো আর বেঁচে নেই, তাই না? কিছু একটা তো ভাবতেই হবে। রক্তিকার এই ভয়ানক ইতিহাসের ছায়া মনে নিয়ে প্রশান্ত আর বাবলি রঙ্গিলাপুরের অন্ধকারে ফিরে আসে। রাত্রির অন্ধকার আরো ঘন হয়ে ওঠে। প্রশান্ত আর বাবলি যখন বাড়িতে ফেরে তখন দেখতে পায় যে প্রীতি বাড়িতে নেই। দুজনের মনে একটা ভয়ের ছায়া চলে আসে। মা, প্রীতি কোথায়? এবার কাকে মারতে চলে গেছে? বাবু, জানি না কোথায় গেল। যাওয়ার সময় আমি ভয়ের চোটে কিছু জিজ্ঞাসাই করিনি। আচ্ছা চলো খুঁজি ওকে, জানি না ও এখন কাকে মারতে চলেছে। প্রশান্ত আর বাবলি প্রীতিকে খুঁজতে বেরিয়ে যায়। রাত্রির ঘন অন্ধকার গ্রামে ছড়িয়েছিল। রক্তিকার ভয়ে সবাই নিজের নিজের বাড়িতে বন্দী ছিল। খুনি প্রশান্ত দেখতে পায় যে প্রীতি হাওয়াতে ভাসতে ভাসতে আসছে। তার হাতে বাচ্চাদের খেলনা রয়েছে আর তার চেহারায় একটা ভয়ানক ছায়া। বাড়িতে ফিরে প্রশান্ত আর বাবলি নিজের মা বাবাকে রক্তিকার কালো কাহিনী শোনায়। আমরা রক্তিকার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য রত্নাকর সংগ্রহালয়ে গেছিলাম। ওখানে আমরা জানতে পারলাম যে রক্তিকাকে খুন করেছিল রাজা রুদ্রপ্রতাপ সিং। সেই জন্য রক্তিকা রাজা রুদ্রপ্রতাপ সিং এর থেকে প্রতিশোধ নিতে চায়। যখন রক্তিকা মরেছিল তখন সে গর্ভবতী ছিল। হ্যাঁ, তান্ত্রিক মশাই দ্বিতীয় আত্মার ব্যাপারে বলেছিলেন, সেটা ওই বাচ্চারই আত্মা। যখন প্রশান্ত আর বাবলি এইসব কথা বলছিল
তক্ষুনি তাদের এরকম মনে হয় যেন প্রীতি বাড়িতে কোনো একটা অচেনা ভয়ানক আত্মার সাথে কথা বলছিল। তারা চুরি চুরি শুনতে শুরু করে। প্রীতি একটা বাচ্চার সাথে ভালোভাবে কথা বলছিল। যখন তারা তাকায় তখন দেয়ালে একটা বাচ্চার ছায়া দেখতে পায়, যেটা প্রীতির কাছে বসে খেলছিল। এটা দেখে প্রশান্ত আর তার পুরো পরিবার ভয়ের চোটে কেঁপে ওঠে। গ্রামের বটগাছের নিচে, যেখানে পুরনো ছায়া ছড়িয়েছিল, সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়। শোনো এলাকাবাসীরা, রক্তিকার একটাই উদ্দেশ্য রয়েছে, বাদশাহ রুদ্র সিং এর রক্ত দিয়ে হোলি খেলা। কিন্তু বাদশাহ রুদ্র সিং মারা গেছে অনেক বছর হয়ে গেছে, তো সেই জন্য এটা একেবারেই সম্ভব নয়। এখন একটাই রাস্তা আছে, আমাদেরকে রক্তিকাকে খুশি করতে হবে। কিন্তু ও খুশি কি করে হবে? আমরা তার ব্যাপারে পড়েছি যে সে ভালো ভালো কাপড় পরতে আর সাজগোজ করতে খুব ভালো লাগে, আর আমরা তাকে উপহারে ভালো ভালো কাপড় আর সাজার সামগ্রী দিতে পারি, যাতে ও খুশি হয়ে যাবে আর গ্রাম থেকে সবসময়ের জন্য চলে যাবে। কালকে আমরা হোলি খেলবো, এমন হোলি যাতে পুরো রঙ্গিলাপুর রং দিয়ে রঙিন হয়ে উঠবে। এটা দেখার পরেও নিজেই চলে আসবে। তারপর ওকে আমরা একটা উপহার দেব, তাহলেই ও দেখবে খুব খুশি হবে। আজ রঙ্গিলাপুরে একটা আশ্চর্য উৎসবের মাহল আছে। সমস্ত লোকেরা হোলি খেলতে তৈরি হয়ে গেছে, কিন্তু মনে রক্তিকার ভয় ছড়িয়েছিল। সবার হাতে রক্তিকার জন্য উপহার ছিল। যেই মাত্র হোলি শুরু হয়, প্রীতির চোখ লাল হয়ে ওঠে আর সে হাওয়ায় ভাসতে ভাসতে একটা ভয়ানক রূপে ওখানে উপস্থিত হয়। যেই মাত্র সে আসে, লোকেরা তাকে উপহার দিতে শুরু করে, যার কারণে রক্তিকা লোকেদেরকে কিছুই বলে না। রক্তিকা, আমি তোমার সত্যি জানতে পেরেছি, তুমি রাজা রুদ্র সিং এর থেকে প্রতিশোধ নিতে চাও, কিন্তু সে অনেক শত বছর আগে মরে গেছেন। আর এবার তুমি রেগে গিয়ে নির্দোষ গ্রামবাসীদেরকে মেরে ফেলছো। এই গ্রামবাসীরা নির্দোষ, খুব ভোলা, ওদেরকে মেরো না। এলাকাবাসীরা ঠিক করে নিয়েছে যে এলাকাতে রাজা রুদ্র সিং এর মূর্তির বদলে তোমার মূর্তি লাগানো হবে। তুমি ভক্ষক না হয়ে আমাদের রক্ষা করতে হয়ে যাও না। রক্তিকা এটা শুনে খুশি হয়ে যায়। সে প্রীতির শরীর থেকে বেরিয়ে যায়। প্রীতি অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। গ্রামের সমস্ত লোকেরা রক্তিকাকে তার বাচ্চার সাথে ওপরে যেতে দেখতে পায়, যেখানে একটা ভয়ঙ্কর ছায়া সব সময়ের জন্য উধাও হয়ে গেছে। তোমরা হোলি খেলছো কেন? রক্তিকা চলে আসবে। এবার রক্তিকার কখনো আসবে না। প্রশান্ত প্রীতির এই মানসিক রূপ দেখে খুব খুশি হয়ে ওঠে। তাকে পুরো কাহিনী শোনায়। রঙ্গিলাপুরের প্রত্যেক কোণা এখন রঙে ভরে গেছে, আর ভয়ে সেই কালো ছায়া সব সময়ের জন্য উধাও হয়ে গেছে।